হচ্ছে। আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন 812653 থেকে 8 পর্যন্ত। আমাদেরকে ইমেল করুন সময়@21-tv.com। আপনারা হয়তো পর্দায় ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই দেখতে পাচ্ছেন। আপনাদের ফোন কিংবা ইমেল যেটি আমরা পাই আমাদের অতিথিদের কাছ থেকে উত্তর জানানোর চেষ্টা করব। দর্শক, আজ আমরা কথা বলবো বিশ্বের অন্যতম আলোচিত রাজনৈতিক মতাদর্শ সমাজতন্ত্র নিয়ে। এর অতীত কি ছিল, বর্তমান কি, ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে। 90 বছর আগে রাশিয়াতে রুশ বিপ্লব বলে যে ঐতিহাসিক বিপ্লবটি হয়েছিল তার ভেতর দিয়েই সমাজতন্ত্র বিশ্বব্যাপী একটি রাজনৈতিক মতাদর্শ হিসেবে বিস্তৃতি লাভ শুরু করে। অত্যন্ত প্রতাপের সাথে সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপ এবং অন্যান্য দেশে এবং বিশ্বের অনেক দেশেই সমাজতন্ত্র কিন্তু বিস্তৃত হয়। 90 সালে তার পতনও হয়, বিশেষ করে রাশিয়াতে, এমনকি পূর্ব ইউরোপে। তবে সাম্প্রতিককালে আমরা আবার দেখতে পাচ্ছি ল্যাটিন আমেরিকাতে, বিশেষ করে বলিভিয়া, ভেনেজুয়েলাতে আবার সমাজতন্ত্র বা সাম্যবাদের বাণী কিন্তু বেশ জোরালোভাবেই ভেসে আসছে। বিশ্বের অনেক দেশের মতোই আমাদের দেশেও এই মতাদর্শের রাজনীতিবিদ রয়েছেন, তারা রাজনীতি করেন এবং আমরা তাদেরকে বামপন্থী রাজনীতিবিদ হিসেবে জেনে থাকি। এমন দুজন রাজনীতিবিদকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি সমাজতন্ত্রের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। মঞ্জুরুল হাসান খান, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। খালিকুজ্জামান, আহ্বায়ক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। দর্শক, আজ আমাদের সাথে সাংবাদিক বন্ধুরা রয়েছেন সাজেদ রোমেল, রিপোর্টার 21 টিভি, খাজা মাইনুদ্দিন, বিশেষ প্রতিনিধি দ্য নিউ এজ, আতাউল গনি সুমন, স্টাফ রিপোর্টার দ্য ইন্ডিপেন্ডেন্ট। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা জানি যে রুশ বিপ্লব আপনারা ঢাকাতে পালন করেছেন, বিশেষ করে জোট থেকে পালন করেছেন, বামপন্থী জোট থেকে, বামফ্রন্ট থেকে। প্রশ্ন হচ্ছে যে আমরা খুব ভিন্ন ধরনের একটি সমাজ ব্যবস্থা এখন বসবাস করি। তো রুশ বিপ্লবের যে বাণী, যে মূল মন্ত্র ছিল বা সাম্যবাদের যে বাণী, তার সাথে বিশ্ব পরিস্থিতির এখন কি অবস্থা এবং আমাদের দেশের প্রেক্ষাপটকে গিয়ে আপনারা কিভাবে চিন্তা করেন? আমরা যদি রুশ বিপ্লবের প্রেক্ষাপটটা দেখি, যে 1917 সালে যখন সেটা বিপ্লবটা হয়েছিল, সেখানে কিন্তু যে শোষণ, নির্যাতন, অত্যাচার, তারপর সাম্প্রদায়িকতা আমাদের বাংলাদেশের মতো অনেক মিল আছে তার, এবং সেই ধরনের একটা পরিস্থিতি সেখানে ছিল। সারা দুনিয়াতেই পুঁজিবাদী দেশগুলিতে এইসব নির্যাতন, শোষণ, অত্যাচার হতো, কিন্তু সাম্রাজ্যবাদী যুগে রাশিয়া সবচেয়ে দুর্বল লীগ ছিল, যেই কারণে, এবং সেখানে একটা শক্তিশালী পার্টি ছিল, লেনিনের মতো একটা নেতৃত্ব ছিল, যার ফলে সেখানে বিপ্লব হতে পেরেছে। রুশ বিপ্লবের যে ঐতিহাসিক তার ভূমিকা, সেটা হচ্ছে 1 নম্বর, যে পৃথিবীতে বহু বিপ্লব কিন্তু হয়েছে, দাস বিদ্রোহ হয়েছে, দাস ব্যবস্থা পরিবর্তন হয়ে নতুন সমাজ ব্যবস্থা, সামন্ততন্ত্র বা জমিদার তন্ত্র এসছে, জমিদারদের বিরুদ্ধে কৃষকের বিদ্রোহ হয়েছে, তারপর পুঁজিবাদ এসেছে, ধনবাদ এসেছে। কিন্তু প্রত্যেকটা বিপ্লবেই মেহনতি মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু তারা কিন্তু ক্ষমতায় যেতে পারেনি। ক্ষমতায় গিয়েছে আরেকটা শোষক শ্রেণী, যেমন দাস মালিকদের উচ্ছেদ করে জমিদাররা ক্ষমতায় গেল, সামন্ততন্ত্র, সামন্ত প্রভুরা ক্ষমতায় গেল, সামন্ত প্রভুদের উচ্ছেদ করে পুঁজিপতিরা ক্ষমতায় গেল, নতুন একটা শোষণ ব্যবস্থা কায়েম হয়েছে। রুশ বিপ্লব হচ্ছে প্রথম বিপ্লব, সেই দিক দিয়ে অনন্য, সেই দিক দিয়ে ঐতিহাসিক, যে মানব ইতিহাসের প্রথম বিপ্লব, যেই বিপ্লবের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণী, কৃষক, মেহনতি মানুষ, তারা ক্ষমতায় গেল। এবং শোষণের যে ভিত্তি, সেটা হচ্ছে উৎপাদনের উপায়ের উপরে ব্যক্তিগত মালিকানা, কলকারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য, খনি, তারপর কৃষি জমি, সেই ব্যক্তিগত মালিকানার কিন্তু অবসান হলো। সেটা ধাপে ধাপে হয়েছে, সেই কারণে রুশ বিপ্লব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই যে আপনি বলছিলেন যে এত মেহনতি মানুষের জয় হলো এবং উৎপাদনের উপরে তার অধিকার নিশ্চিত হলো, সেই বিপ্লবটি এত 90 সালের ভেতরে আবার আগাগোড়াই ভেঙে পড়লো কিভাবে? আপনারা যদি দেখেন যে অতীতে যে বুর্জুয়া বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লব, সেখানেও কিন্তু বিপ্লবের পরে আবার সেই রাজতন্ত্র ফিরে এসছে, নেপোলিয়ন ফিরে এসেছে, বিভিন্ন সময় নানান রকম উত্থান পতন হয়েছে। কাজেই কোন বিপ্লব যে চিরকাল টিকে থাকবে এটা সবসময় কিন্তু নিশ্চিত করে বলা যায় না। যেমন প্রথম যদি আমরা বলি সঠিক করে, 1871 সনে প্যারি কমিউন ছিল প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। তারা কিন্তু 72 দিন টিকে ছিল, 30,000 লোককে হত্যা করা হয়। কিন্তু তারপরে রাশিয়ান বিপ্লব কিন্তু আবার
72 বছর আমি আবার আপনার কাছে ফিরে আসবো। এই বিপ্লবের মূল সমস্যাগুলো কি ছিল, যে কারণে ভেঙে পড়েছে? আমরা যদি আপনার কাছে জানতে চাই যে এই রুশ বিপ্লবের সাফল্যটি ছিল, আমরা জানি যে সমাজতন্ত্রের মতো একটি আদর্শকে পৃথিবীব্যাপী পরিচালিত করা গেছে, কিন্তু কেন 90 সালে এই বিপর্যয় হলো? কোথায় সমস্যা ছিল? এটা প্রথম হলো যে 159 বছর আগে কার্ল মার্কস তিনি প্রথম দেখিয়েছিলেন, মানবজাতির সামনে তুলে ধরলেন যে সমাজ বিকাশের একটা অনিবার্য পরিণতি, সেটা কোন দিকে সমাজ যাবে। কারণ সেখানে আমরা জানি যে আমাদের সমাজ, মানুষের সমাজ প্রায় 12,500 থেকে 13,000 বছর আগে গঠিত হয়েছিল। প্রায় 6,000 বছর একটা আদিম গোষ্ঠী সমাজ চলেছে, তারপরে 4 থেকে 4,500 বছর দাস সমাজ চলেছে, তারপরে 2,500 বছর ধরে সামন্ত সমাজ চলেছে, তারপরে 700 বছর ধরে এখন পুঁজিবাদ চলছে। মার্কস 159 বছর আগে তিনি বললেন যে সমাজ এখানে থাকবে না, অতীতের সমাজ যেমন থাকেনি এই সমাজ এখানে থাকবে না, তাহলে কোথায় যাবে? তার ঐতিহাসিক অনিবার্য পরিণতি তিনি বলছেন শ্রেণী বিভক্ত থেকে শ্রেণীহীনে যাবে, সাম্যবাদে যাবে। মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন ধাপ, তার নাম তিনি দিয়েছিলেন সমাজতন্ত্র। ওনার আগেই সমাজতন্ত্রের ধারণা এসেছিল, কিন্তু সেটা ছিল একটা কাল্পনিক। মার্কস এও বলছেন যে আমরা কি চাইলাম সেটা আমরা পাবো না, সমাজে বাস্তবে সেটা বিরাজ করে কিনা, সমাজের ঐতিহাসিক যে চাহিদা তার মধ্যে তৈরি হচ্ছে কিনা এবং সমাজের অভ্যন্তরে সে নিয়মটা কার্যকর আছে কিনা তার উপর নির্ভর করে সেটা কোন দিকে যাবে। ফলে এখান থেকে তিনি যেটা বলেছিলেন, 90 বছর আগে রাশিয়ার শ্রমিক শ্রেণী, বলশেভিক পার্টি এবং কমরেড লেনিনের নেতৃত্বে বিপ্লব করে এই যে তথ্য যেটা তিনি দিয়েছিলেন, যে ঐতিহাসিক অনিবার্যতার কথা বলেছিলেন, সেটাকে বাস্তবে পরিণত করল। এখন প্রশ্ন আছে টিকলো না কেন? এটা মার্কস এবং লেনিন নিজেও বলেছেন। বিপ্লবের পর তিনি বলেছিলেন যে আমরা শুরু করলাম, কিন্তু কে কোন সমাপ্ত করবে তা আমরা বলতে পারি না। এটা বলেছিলেন কেন? বলেছিলেন যে এটা একটা স্থায়ী ব্যবস্থা নয়, এটা অন্তর্বর্তীকালীন ধাপ। পুঁজিবাদ থেকে যখন সমাজতন্ত্রে যাবে, এটা একটা শোষণ মুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো। সমাজতন্ত্র সম্পূর্ণ শোষণ মুক্ত সমাজ নয়, শোষণ মুক্তির ধাপ। কিন্তু এটা যদি আপনি সাম্যবাদের পথে বিকশিত করতে না পারেন, সে আবার পুঁজিবাদে ফিরে আসবে। আপনি যেটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন একটি ব্যবস্থা সাম্যবাদ, আমরা যদি সমাজতন্ত্র আমরা যদি সেটি মেনেও নেই, কিন্তু ফিরে তো গেল আবার ক্যাপিটালিজমে, পুঁজিবাদে। তাই যাবে এই জন্য যে 1894 সাল থেকে 1917 সাল এটা ছিল বিপ্লবের প্রস্তুতিকাল। 1917 সাল থেকে রাশিয়াতে 1956 সাল পর্যন্ত ছিল সমাজতন্ত্র নির্মাণের কাল। 1956 সালের পরে সেটা 20তম কংগ্রেসে সেখানে পুঁজিবাদী একটা নীতি সমাজতন্ত্রের অভ্যন্তরে চালু করা